এই গল্পটি বলিরামপুরের। পুরো গ্রামে একটাই মুদির দোকান ছিল, বাবলু গুপ্তার। এখানে চাল, ডাল, নুন, তেল সবকিছুই পাওয়া যেত। ও ভাই বাবলু, আমায় 20 টাকা কিলো চাল দাও তো। কি দিদি, 20 টাকা কিলোর চাল কি কোনো চাল হলো? একটু ভালো চাল খাও। ওই দেখো 25 টাকা কিলো, কত ভালো চাল। না গো ভাই, এখন তো বাজার করছি, এত টাকার চাল কিনে নিলে চালাবো কি করে বলো? তুমি আমাকে ওই 20 টাকার চালটাই দাও। আচ্ছা ঠিক আছে। বাবলু ওই খরিদ্দারকে 20 টাকা কিলো চাল দিয়ে দিল। গ্রামের লোকেদের কথা চিন্তা করে বাবলু এবার কম দামের চাল কিনতে গেল। বাবলু একটা হোলসেলারের দোকানে গেল। ও দাদা, কিছু কম দামি চাল দাও, ওই দামি চাল তো কেউ নিচ্ছেই না গো। ভালো জিনিসের দাম তো ভালোই হবে, তাই না? তুমি একটা কাজ করো, দামি চাল যখন দোকানে রাখতে চাইছো না, বেশ ভালো কথা, ওই কম দামি চালই রাখো। তোমার কথাই ঠিক। ঠিক আছে, তুমি আমাকে ওই 15 টাকা কেজি চালই 2 বস্তা দিয়ে দাও। ওই হোলসেলার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ওই হোলসেলারের কাছেই কাজ করত একটা ছেলে বাবলুর কাছে এলো। দাদা, আপনার কম দামি চাল চাই তো? হ্যাঁ। তো আপনি একটা কাজ করুন, পিছনের 2টো গলির পরে একটা বড় গোডাউন আছে, ওইখানে যান। ওইখানে 10 টাকা কিলোর চাল আপনি পাবেন। 10 টাকা? হ্যাঁ। দাদা, আপনি এক্ষুনি বস্তা বার করবেন না, আমি আসছি, এক্ষুনি আসছি। আরে 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 কোথায় যাচ্ছ? আরে বাবা, এও চলে গেল। ততক্ষণে বাবলু বেরিয়ে গেছে। বাবলু ওই লোকটার বলা রাস্তা দিয়ে যেতে যেতে একটা বড় গোডাউন দেখতে পেল, যার বাইরে একটা লোক বসেছিল। মনে হচ্ছে এই সেই গোডাউন। কি চাই ভাই? চাল চাই। কত করে আছে? এখানে 8 টাকারও চাল আছে, 10 টাকারও চাল আছে, আর 12 টাকারও চাল আছে। বাবা, আপনি আমাকে ওই 8 টাকা আর 10 টাকার চাল 2 বস্তা করে দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে। লোকটা বাবলুকে চালের বস্তা দিয়ে দিল। বাবলু চালের বস্তা নিয়ে দোকানে এলো, আর দোকানের ঠিক সামনে ওই বস্তাগুলোকে রেখে দিল। চাল 15 টাকা কিলো আর চাল 17 টাকা কিলো বলে বেচতে শুরু করলো। দাম দেখে এক মহিলা ওখানে এলো। বাবলু ভাই, আজ চাল এত সস্তা কি করে গো? আরে বাবা, এই গ্রামের লোক তো সস্তা চালই খুঁজছিল, তাই তো নিয়ে এসেছি। দেখুন কত ভালো চাল, আর দামও সস্তা। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে ওই 15 টাকা কিলোর চালটা 10 কিলো দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। বাবলু ওই 10 কিলো চাল মেপে মহিলাকে দিয়ে দেয়। মহিলার মুখ থেকে সস্তা চালের কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ল, এবং দলে দলে লোক বাবলুর দোকানে চাল কিনতে আসতে লাগলো। ও ভাই, 10 কিলো চাল দাও তো। আমাকে ভাই 15 কিলো দিও। সন্ধ্যের মধ্যে বাবলুর সব চাল শেষ হয়ে গেল। এই না হলো কথা, একদিনে এত লাভ। কাল গিয়ে আরো চাল কিনে আনবো। পরের দিন বাবলু আরো চাল কিনে আনলো আর দোকানে বিক্রি করতে লাগলো। আজ ভিড় একটু কম ছিল, কিন্তু তাও বাবলুর ব্যবসা কিন্তু ভালো হয়েছিল। বাবলু খুব খুশি ছিল। এই ঘটনার ঠিক 2 সপ্তাহ পর হঠাৎ গ্রামের লোক অসুস্থ হয়ে পড়ল। হায় হায়, আমার স্বামীর এই কি হলো, এই কি হলো আমার স্বামী? হ্যাঁ, আমার খুব পেটে ব্যথা। আমারও পেটে। গ্রামের সরকারি হাসপাতালে রোগীদের ভিড় জমতে থাকলো। সবাই পেট ব্যথায় কাতর হয়ে পড়ল। কি খেয়েছিলে কি তোমরা যে গ্রাম শুদ্ধ অসুস্থ হয়ে পড়লে? নার্স, একটা কাজ করো তো, ফুড ডিপার্টমেন্টকে একটু ইনফর্ম করো। ফুড ডিপার্টমেন্টের অফিসার ডক্টর সিমিলে। কি খেয়েছে এরা? ঠিক বুঝতে পারছি না অফিসার, কিন্তু মনে হচ্ছে এরা কোনো বাজে চাল খেয়েছে, ওই প্লাস্টিক চাল টাইপের কিছু। প্লাস্টিক চাল? হ্যাঁ। যেহেতু গ্রামে ওই একটাই মুদির দোকান ছিল, তাই তারা সোজা ওখানে পৌঁছালো। ওরা চালের স্যাম্পেল তুললো। ওখানে দাঁড়িয়েই চালের স্যাম্পেল টেস্ট টিউব কেমিক্যালের মধ্যে ফেলে, আর সঙ্গে সঙ্গে কেমিক্যালের রং লাল হয়ে যায়। প্লাস্টিক চাল বিক্রি করো,
ধরো ওকে, ধরো। স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। কোথা থেকে কিনেছে এই চাল? আমি বলছি। বাবলু অফিসারকে ওই গোডাউনে নিয়ে গেল। যে লোক ওই গোডাউনে কাজ করত, পুলিশ তাকে ধরল আর বাবলুকেও গ্রেপ্তার করলো। এইভাবে প্লাস্টিক চাল বিক্রির সমস্ত গ্যাংয়ের পর্দা ফাঁস হয়ে গেল। কিন্তু এই ঘটনায় গ্রামবাসীরা অনেক দিন ধরে দুর্ভোগ সহ্য করেছিল। নন্দীপুরে একটাই মুদি দোকান ছিল, যার ওনারের নাম হলো নন্দা। আরে এ কি নন্দা, এ তো শুধু এক মুঠো ধান। এখন কি তুমি এর থেকেও কমাবে? হ্যাঁ হ্যাঁ, কেন করব না? এইভাবেই যদি সারাদিনে প্রত্যেককে এক মুঠো করে ধান বেশি দিয়ে দিই, তাহলে আমার ব্যবসা তো বন্ধই হয়ে যাবে। পুরো নন্দীপুরেই নন্দার কিপটেমোর কথা সবাই জানতো। নন্দা তার স্বামী ধানিরামকেও দাবিয়ে রাখত, আর তাদের ছেলে দীপকেরও কখনো কোনো ইচ্ছে পূরণ হয়নি। বাবা, সামনের মাসে আমার জন্মদিন আসছে। তুমি তো বলেছিলে যে তুমি আমার জন্য নতুন সাইকেল কিনে আনবে। তুমি এইবারে আমার জন্য সাইকেল আনবে তো? কোনো দরকার নেই নতুন সাইকেলের। কিন্তু তোমরা বলেছিলে তো। ও যখন এত বায়না করছে তাহলে ওকে কিনেই দি। নতুন সাইকেল টাইকেল মানে তো শুধু টাকা নষ্ট করা। আর এই 4 বছর আগেই তো নতুন সাইকেল দিয়েছিলাম। কিন্তু মা, 4 বছর আগে আমি এইটুকু ছিলাম, আর এখন আমি বড় হয়ে গেছি। এখন আমি ওই সাইকেলটা আর চালাতে পারি না। আহা, এসেছে আমাকে শেখাতে যে তুমি বড় হয়ে গেছো, যেন আমি তো কোনোদিন ছোটই ছিলাম না। কিন্তু মা, আমার কথাটা তো শোনো। আমি বলে দিয়েছি তো, ব্যাস। বেচারা দীপক তার বাবার দিকে তাকিয়ে রইল, কিন্তু ওনার কোনো সাহস ছিল না নন্দার ওপরে একটাও কথা বলার। আর তারপর রেগে গিয়ে দীপক বাড়ির থেকে বেরিয়ে গেল। দীপক উদাস হয়ে একটা গাছের নিচে বসেছিল। সেই সময় তার 2 বন্ধু নকুল আর সোহম সেখানে এলো। কি হয়েছে? মা বাবার কাছে মার খেয়েছিস? না। তাহলে কি হয়েছে? কেন এখানে মুখ নিচু করে বসে আছিস? আর কি হবে, এবারেও মা নতুন সাইকেল দেবে না বলে বারণ করে দিল। তুই আর তোর ওই মা, উনি এত কিপটে কেন রে? জানি না রে। এই গ্রামে আমাদের এত বড় দোকান আছে, আর এই আমি যে প্রত্যেক দিন একটা চকলেট পর্যন্ত খেতে পাই না। তাতে কি, না বলেই খেয়ে নে। না, যদি মা জানতে পেরে যায় তাহলে মা আমাকে খুব মারবে। না রে ভাই, না, আমি মার খেতে চাই না। আচ্ছা ঠিক আছে, এই নে, তুই আমার টফি খেয়ে নে। আমি বাবাকে বলে আরো আনিয়ে নেব। বন্ধুর দেওয়া টফিটা দীপক খেয়ে নিল, আর সে বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে সে তার বাবার কাছে বসে সাইকেল কিনে দেওয়ার জন্য বাবাকে পটাতে লাগলো। কি তখন থেকে খুশুর ফুসুর চলছে তোমাদের? কিছুই নয়। ঠিক আছে, এসো খাবার খেতে বসো। নন্দা 3 জনের জন্য খাবার বাড়ল, আর 3 জনের প্লেটেই সে গুনে গুনে 2টো করেই রুটি দিল। 3 জন খেতে শুরু করলো। কিছুক্ষণ পর, নন্দা, একটু ঘি দাও আমায়। ঘি তো আমি রুটির মধ্যে ভালো করেই দিয়েছি। আর একটু আমায় দাও না। না, একদম না। তুমি কি জানো না যে ঘিয়ের কত দাম? বেচারা ধনীরাম এই সব শুনে চুপচাপ নিজের খাবার খেতে লাগলো। এমনিতে নন্দা খুবই কিপটে ছিল, কিন্তু সে রোজ সকালে ভগবানের সামনে বিশুদ্ধ দেশি ঘি দিয়ে প্রদীপ জ্বালাতো। এইবার ভগবান তার প্রার্থনা শুনলেন, আর উনি নিজে প্রকট হলেন। আরে বাবা রে, ভগবান যে, জয় হোক, ভগবানের জয় হোক। নন্দা ভগবানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ওঠো নন্দা পুত্রী, তুমি রোজ আমাকে শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ দাও।
এটা হলো তোমার উদারতা। এই উদারতায় খুশি হয়ে আমি তোমাকে সোনা দিতে চাই। হ্যাঁ, সোনা? আমি তোমাকে একটা জাদুর সিন্দুক দেব, যার মধ্যে এত সোনা থাকবে যা তোমার কল্পনাতীত। হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি তোমার কাছে কেউ টাকা চাইতে আসে আর তুমি তোমার কিপটিমির কারণে তাকে মানা করে দাও, তাহলে জাদুর সিন্দুক উধাও হয়ে যাবে। তুমি কি এই শর্তে রাজি? হ্যাঁ হ্যাঁ, এত সোনা দানা থাকলে তাহলে কে টাকা দেবার জন্য এত ভাববে? ভগবান একটু হাসলেন আর উনি নন্দাকে সেই জাদু সিন্দুক দিয়ে দিলেন। যেই না নন্দা সেই জাদু সিন্দুক খুলল, তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল। তারপর নন্দা সেই জাদু সিন্দুক নিজের আলমারিতে রেখে দিল আর রোজের মতোই সে তার ছেলে ও স্বামীর জন্য রান্না করতে শুরু করে দিল। কিন্তু এবার সে খুব খুশি ছিল। সকাল গড়িয়ে দুপুর হলো আর ধনীরাম দীপককে স্কুল থেকে নিয়ে এলেন। ধনীরাম নন্দার কাছে গেল। নন্দা, আমি বলছিলাম যে দীপকের জন্মদিন তো এসেই গেল, আর এবার ওকে একটা সাইকেল আমাদের কিনে দেওয়া উচিত। আর প্রত্যেকবারের মতো নতুন সাইকেলের কথা শুনে না, একদম না। এই বলেই নন্দা চুপ করে গেল। জাদু সিন্দুকের কথা তার মনে পড়ল আর তখন সেই মুহূর্তে সে আলমারির দিকে গেল। সেই সিন্দুক উধাও হয়ে গিয়েছিল। হায় রে আমার জাদু সিন্দুক! সকালবেলায় তো ভগবান আমাকে দিল, আর দুপুর বেলার মধ্যেই উধাও হয়ে গেল। তারপর নন্দা ধনীরাম আর দীপককে সকালের ঘটনা খুলে বলল আর সে খুব জোরে জোরে কাঁদতে শুরু করলো। ভগবানের দেওয়া ধন সম্পদ নন্দার হাতছাড়া হয়ে গিয়েছিল, আর সেটাও শুধুমাত্র তার কিপটেমোর জন্য। সেই জন্যই কথায় আছে, সময় থাকতেই স্বভাব পরিবর্তন করা উচিত, নয়তো পস্তাতে হতে পারে। थरे सुंदरबन गाँव में बहुत गरम होगा लगिला, जद्वारा फसल सुखा लगिला। हठात जना नहीं पाणीपाग को कौन हो जाइथिला। एही थर वर्षा ऋतु में आकाशरू गोटे भी टोपा पानी पड़ी नथिला। सुंदरबन गाँव सबु लोक बहुत हैरान हो गले। शेषरे सेमानकु पानी पाई चारिआडे घूरी बुलिबाकु पड़ुथिला। जना नहीं एही थर इंद्रदेव आम उपरे काहेकि रागिछंती। वर्षा ऋतु शेष होबाकु आसिलानी, हेले भी आकाश रे केउंठी भी कला मेघ देखा जाउनी। मते तो लागुछि आमर एही सुंदरबन गाँ को कहार नजर लागि जाइछि, सेइति पई ए सब हेउछि। नहले आज पर्यंत केबे भी एपरी परिस्थिति आमे भोगी नथिलु। मु तो जेबे भी सुंदरबन गाँ को देखुछि तेबे मते सेही रंग बिरंगर सुंदर फूल मन को मुग्ध करुथिबा दृश्य मन पड़ी जाउछि। राधिका आखि बंद करे आउ आजिठू 2 वर्ष पूर्वर सुंदरबन गाँ को मन पकाउछि। सुंदरबन बहुत ही सुंदर देखा जाउछि। सूर्य उदय समय रे सूर्यंक प्रथम किरण पड़िबा मात्रे गाँव रे एक चमक सृष्टि हो जाउछि। चारिआडे केवल सबुजिमा देखा जाउछि। पक्षी माने सकाळु सकाळु राब छाडुछंती आउ भोजनर संधान रे आकाश रे उड़ीबाकु लागिले। महिला माने कुओरु पानी भर्ती करी आसुछंती। कृषक माने निजर बलद गुडी को नहीं जमी आड़ को जाउछंती। पिला माने निजर स्कूल बैग नहीं स्कूल को जीवा को बाहरुछंती। सबु लोक संपन्न एवं खुशी रे थिबार जणा पडुछंती। राधिका एक सुंदर स्वप्न परी सबु जिनिस को मने पकाउतिला। सेते बेले ताको वीरेंद्र स्वप्नरु उठाई दिए। अरे केउठी होजी गल? आजिकाली खोला आखिरे मध्ये स्वप्न देखबाकू लागिलो कि? अरे स्वप्न देखु नथिली, आजिठू 2 वर्ष पूर्वर सुंदरबन को मने पकाउतिली। हाँ सतरे ताहा भी किपरि दिन थिला, जेबे एही गाँ रे केवल खुशी ही खुशी थिला। सबुजिमा थिला आ चारिआडे सबु जिनिस चकमक करुथिला। लोक एही गाँ को देखिबा पई, एहार सुंदरता को देखिबा पई दूर दूररु एठाकू आसुथिले। आउ आज गोटिए दिन एही गाँ रे बंचिबा भी मुश्किल होई गलानी। जना नहीं आगो को कौन हेबो। फसल सुखी जिबा द्वारा पूरा गाँव रे शस्यर अभाव हेलानी। कहा घरे मध्य एतिकी सौदा बंचिनी जे से माने गोटे मास पर्यंत पेट भर्ती करी खाई परिबे। तमे गोटे मासर कथा कहउछ? आम घरर अवस्था एपरी अछि जे गोटे सप्ताह पाई मध्य सौदा ठीक रे बंचिबनी।
ମୁଁ ହିଁ ଏହା ଜାଣିଛି ଯେ କିପରି ମୋର ମା ଏବଂ ବାପା ନିଜକୁ ଭୋକରେ ରଖି ଆମର ପେଟ ପୋଷୁଥିଲେ। ହେ ଭଗବାନ, ଆମକୁ ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ, ନହେଲେ ଭୋକ କାରଣରୁ ଆମର ଏହି ସୁନ୍ଦର ବନ ଏକ ଶ୍ମଶାନ ଘାଟ ହୋଇ ରହିଯିବ। ମୋତେ ଲାଗୁଛି ଆମକୁ ଏହି ସମସ୍ୟା ଦୂର କରିବା ପାଇଁ ନିଜ ଗାଁରେ ଏକ ଯଜ୍ଞ କରିବା ଉଚିତ। ହଁ, ଏହା ହିଁ ଠିକ୍ ରହିବ। ବୀରେନ୍ଦ୍ର ଏବଂ ରାଧିକା ଗାଁର ସବୁ ଲୋକଙ୍କ ପାଖକୁ ଯାଇ ଯଜ୍ଞ ବିଷୟରେ କୁହନ୍ତି। ମରୁଡ଼ିର ସମସ୍ୟାକୁ ଦେଖି ସବୁ ଲୋକ ଯଜ୍ଞ କରିବା ପାଇଁ ରାଜି ହୋଇଯାଆନ୍ତି। ଗାଁରେ ଭଗବାନଙ୍କ ମନ୍ଦିର ସାମ୍ନାରେ ଏକ ବହୁତ ବଡ଼ ଯଜ୍ଞ କରାଯାଏ। ଯଜ୍ଞ ଶେଷ ହେବା ପରେ ଏହି ଗାଁକୁ ଜଣେ ସାଧୁ ବାବା ଆସନ୍ତି। ଭିକ୍ଷାମ୍ ଦେହି। ସାଧୁ ବାବା ଜଣ ଜଣ କରି ଗାଁର ସମସ୍ତଙ୍କ ଦୁଆର ମୁହଁକୁ ଯାଆନ୍ତି। ଏ ଝିଅ, ଏଇ ସାଧୁ ବହୁତ ଦିନ ହେଲା ଭୋକିଲା ଅଛି, କିଛି ଖାଇବା ପାଇଁ ଦେଇଦିଅ। ବାବା, ଆମର ତ କାଲି ରାତିରୁ ଚୁଲି ଜଳିନି। ମୁଁ ଗୋଟେ ଦିନ ଛାଡ଼ି ଦିନେ ରୋଷେଇ କରୁଛି, କାରଣ ଘରେ ପର୍ଯ୍ୟାପ୍ତ ସଉଦା ନାହିଁ। ଏହା ଶୁଣି ସାଧୁ ବାବା ଯେପରି ସେହି ଘରୁ ବାହାରି ଯିବାକୁ ଲାଗନ୍ତି, ସେହି ମହିଳା ଜଣଙ୍କ ସାଧୁ ବାବାକୁ ଡାକ ଛାଡ଼େ। ରହିଯାଆନ୍ତୁ ବାବା, ଆପଣ ମୋ ଦୁଆର ମୁହଁରୁ ଖାଲି ହାତରେ ଯାଇପାରିବେନି। ଆଉ ସେହି ମହିଳା ଘରେ ଯାହା ବି ସଉଦା ବଞ୍ଚିଥିଲା ତାହା ସବୁ ସାଧୁ ବାବାଙ୍କ ମୁଣିରେ ପକାଇଦେଲା। ଈଶ୍ୱର ତମର ରକ୍ଷା କରିବେ ଆଉ ତମର ସବୁ ସଙ୍କଟକୁ ଦୂର କରିଦେବେ। ସାଧୁ ସେହି ମହିଳାକୁ ଆଶୀର୍ବାଦ ଦେଇ ଆଉ ସେଠାରୁ ଭିକ୍ଷା ନେଇ ଅନ୍ୟ ଜଣଙ୍କ ଘରକୁ ଚାଲିଯାଆନ୍ତି। ସାଧୁଙ୍କୁ ଗୋଟିଏ କୁଡ଼ିଆ ଘର ଦେଖାଯାଏ, ଯେଉଁଠି ଏକ ପରିବାର ଖାଇବାକୁ ବସିଥାନ୍ତି। ଭିକ୍ଷାମ୍ ଦେହି। ସାଧୁଙ୍କର ଡାକ ଶୁଣି ପରିବାରର ମୁଖିଆ ବାହାରକୁ ଆସେ ଆଉ ତାଙ୍କୁ ତା ଭାଗର ଖାଇବା ଦେଇଦିଏ। ସାଧୁ ସେହି ମୁଖିଆର ଭାଗର ଗୋଟିଏ ରୁଟି ଖାଆନ୍ତି, କିନ୍ତୁ ସେଥିରେ ସାଧୁଙ୍କର ପେଟ ଭର୍ତ୍ତି ହୁଏନି। ସାଧୁଙ୍କ ମୁହଁରେ ଅସନ୍ତୁଷ୍ଟିର ଭାବ ଦେଖି ପରିବାରର ମୁଖିଆ ଭିତରକୁ ଯାଏ ଆଉ ନିଜ ସ୍ତ୍ରୀର ଖାଇବା ଆଣି ମଧ୍ୟ ସାଧୁ ବାବାଙ୍କୁ ଦେଇଦିଏ। ସାଧୁ ବାବା ଆଉ ଗୋଟିଏ ରୁଟି ଖାଇଦିଅନ୍ତି, କିନ୍ତୁ ସେତିକିରେ ବି ତାଙ୍କର ପେଟ ଭର୍ତ୍ତି ହୁଏ ନାହିଁ। ହେ ସଜ୍ଜନ ପୁରୁଷ, ତମେ ଏହି ଅଧା ଖାଇବା ଖୁଆଇ ମୋର ଭୋକକୁ ଆହୁରି ବି ବଢ଼ାଇ ଦେଲ। ଏହି ନିଅନ୍ତୁ ବାବା, ଆପଣ ମୋର ବି ଖାଇବା ଖାଇଦିଅନ୍ତୁ। ଏହି ନିଅନ୍ତୁ ସାଧୁ ବାବା, ଆପଣ ମୋ ଭାଗର ଖାଇବା ମଧ୍ୟ ଖାଇଦିଅନ୍ତୁ ଆଉ ନିଜର ଭୋକକୁ ଦୂର କରନ୍ତୁ। ସାଧୁ ବାବା ଏହି ସବୁ ଖାଇବା ଖାଇଦିଅନ୍ତି ଆଉ ଏହି ପରିବାରର ସେବା ଭକ୍ତିକୁ ଦେଖିକରି ଏମାନଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ ଦିଅନ୍ତି। ହେ ସଜ୍ଜନ ପୁରୁଷ, ମୁଁ ତମର ସେବା ଏବଂ ଦାନ ପ୍ରବୃତ୍ତିକୁ ଦେଖିକରି ବହୁତ ଖୁସି ଏବଂ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇଗଲି। ତମେ ଏବଂ ତମର ପରିବାର ନିଜକୁ ଭୋକରେ ରଖି ଆଜି ମୋର ପେଟକୁ ପୁରାଇଛ। ଈଶ୍ୱର ତମର ରକ୍ଷା କରିବେ, ତମର ସବୁ କଷ୍ଟକୁ ଦୂର କରିଦେବେ। ସାଧୁ ବାବା ସେମାନଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ ଦେଇ ଆଗାମୀ ଘର ଆଡ଼କୁ ଚାଲିଯାଆନ୍ତି। ଏପରି କରି କରି ସାଧୁ ବାବା ପୁରା ସୁନ୍ଦରବନ ଗାଁରେ ଘୁରି ବୁଲନ୍ତି ଆଉ ଭିକ୍ଷା ମାଗନ୍ତି। ଦେଖୁ ଦେଖୁ ସନ୍ଧ୍ୟା ହୋଇଯାଏ ଆଉ ସାଧୁ ବାବା ଏହି ଗାଁରୁ ଚାଲିଯାଆନ୍ତି। ଗାଁର ସବୁ ଲୋକଙ୍କ ପାଖରେ ଯାହା ବି କିଛି ଥିଲା ସେମାନେ ସବୁ କିଛି ସାଧୁ ବାବାଙ୍କୁ ଦାନ କରିଦେଇଥିଲେ। ଏବେ କାହା ପାଖରେ ମଧ୍ୟ ଆଗାମୀ ଦିନ ଖାଇବା ପାଇଁ କିଛି ମଧ୍ୟ ସଉଦା ବଞ୍ଚି ନଥିଲା। କିନ୍ତୁ ଯେପରି ହିଁ ସକାଳ ହୁଏ ଆଉ ସୂର୍ଯ୍ୟ ଉଦୟ ହୁଅନ୍ତି, ତେବେ ସୁନ୍ଦରବନ ଗାଁର ଦୃଶ୍ୟକୁ ଦେଖିକରି ସବୁ ଲୋକ ଆଶ୍ଚର୍ଯ୍ୟଚକିତ ହୋଇଯାଆନ୍ତି। କାରଣ ଗାଁର ଗୋଟେ ପଟେ ପାଣିର ନଦୀ ଆଉ ଅନ୍ୟପଟେ ଚାଉଳର ନଦୀ ବୋହିବାକୁ ଲାଗେ। ହଁ, ଏହା ତ ସତରେ ଭଗବାନଙ୍କର ଦୟା ହୋଇଗଲା ଏହି ଗାଁ ଉପରେ। ସବୁ ଗାଁ ଲୋକେ ଗୋଟେ ନଦୀରୁ ପାଣି ଆଉ ଅନ୍ୟ ନଦୀରୁ ଚାଉଳ ନେଲେ ଆଉ গাঁরে এক বহুত বড় ভোজি করা গলা। অঙ্কিলা অরুণাচল প্রদেশের একটা গ্রামে থাকতো, যেটা চায়নার খুব কাছাকাছি ছিল। অঙ্কিলার পরিবারে তার বুড়ো মা আর 3টে ছোট বাচ্চা ছিল। অঙ্কিলার পরিবারের খরচা খেতি বাড়ি করে হতো, কারণ অঙ্কিলার গ্রাম চায়নার কাছে ছিল। তাই অঙ্কিলার মোমোস, চাউমিন, ভেজ হাক্কা নুডলস, মঞ্চাও স্যুপের মতো চাইনিজ জিনিস খুব ভালো করে বানাতে জানতো। অঙ্কিলার মা খেতে কাজ করত আর অঙ্কিলা বাড়িতে থেকেই খাবার বানাতো। কি হলো মা, আজ তুমি লেট হয়ে গেলে? অনেকগুলো গ্রামবাসীর সাথে সাথে আমাদের ক্ষেতও মিলিটারিতে যাচ্ছে। যদি এরকমটা হয় তাহলে আমরা বরবাদ হয়ে যাব, কিন্তু যদি আমাদের ক্ষেত যায় তাহলে আমরা টাকা পয়সাও তো পাবো।
কোনো জিনিস আমাদের কাছে থাকলে আলাদাই ব্যাপার, পয়সা তো হাতে আসতেই খরচা হয়ে যাবে। তুমি চিন্তা করো না মা, ইনকামের অন্য কোনো ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আজ আমি মোমোস বানিয়েছি, এসো খাও। দিদি, তুমি খুব ভালো মোমো তৈরি করো, কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। ছোটুয়া, মোমোস তো খুব খাচ্ছিস, এটা বল গণিতে কত নাম্বার পেয়েছিস? 10-এর মধ্যে 0। গোল্লা। অঙ্কিলা, তুই ওকে পড়াশোনা করাস না, যদি এই অবস্থায় থাকে তাহলে ও পাস হবে না। মা, ওকে কোনো ভালো টিউশনের দরকার, আমি পড়ালেও পড়েই না। পরের দিন বিকেল বেলা বাড়িতে এসে মা বলল, অঙ্কিলা, আমাদের জমিন চলে গেল, 2 লাখ টাকা পেয়েছি। এই টাকা দিয়ে আমরা কি গ্রামে কোনো কাজ শুরু করি? গ্রামে তো কোনো কাজ নেই, আমি শহরে চলে যাচ্ছি, কোনো কাজ সেট হয়ে যাবে, তখন আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব। কিন্তু তুই কোন শহরে যাবি? আমি দিল্লি চলে যাই। তুই বিশাখাপট্টনম চলে যা, ওখানে আমাদের গ্রামের একজন কাজ করে। অচেনা জায়গায় কোনো চেনাশোনা লোক থাকলে ভালো হয়। অঙ্কিলা অন্ধ্রপ্রদেশে সমুদ্রের কিনারায় শহর বিশাখাপট্টনম পৌঁছায় আর নিজের গ্রামের ছেলে নরেন্দ্রের সাথে দেখা করে। আমি এখানে কাজ খুঁজতে এসেছি, তুমি আমাকে এখানে কাজ দেওয়াবে? তুমি কি কি করতে পারে বলো তো? আমি সমস্ত চাইনিজ ফুড বানাতে জানি। আমি যে রেস্টুরেন্টে কাজ করি না, ওখানে মোমো তৈরি করার কারিগরের খুব দরকার রয়েছে। আমি আমার মালিকের সাথে কথা বলে নিচ্ছি। নরেন রেস্টুরেন্টের মালিক বিষ্ণুর সাথে কথা বলল আর অঙ্কিলা মোমোস বানানোর কাজটা পেয়ে গেল। রেস্টুরেন্ট সমুদ্রের কিনারাতেই ছিল, লোকেরা বিচে ঘুরতে আসতো আর খাবার দাবারও খেত। অঙ্কিলার হাতের টেস্টি মোমোস লোকেরা খুব পছন্দ করে। রেস্টুরেন্টের মালিক বিষ্ণুর রোজগার খুব বাড়ছিল, কিন্তু রোজগার বাড়ার সাথে সাথে বিষ্ণু নিজের ওয়ার্কারদের স্যালারি বাড়াচ্ছিল না, ও অঙ্কিলাকে শুধু 10,000 দিত। অঙ্কিলার জন্য সেভিংস করা আর বাড়িতে টাকা পাঠানো খুব মুশকিল হচ্ছিল। আমি এখানে এসেছি 6 মাস হতে চলেছে, আমি বাড়িতে এখন পর্যন্ত 8-10 হাজারই পাঠাতে পারছি। মায়ের জন্য খরচা করা খুব মুশকিল হচ্ছে নিশ্চয়ই। পরের দিন অঙ্কিলা রেস্টুরেন্টের মালিককে বলল, আঙ্কেল, আমার স্যালারি 15,000 করে দিন, আমি বাড়িতে টাকা পাঠাতে পারছি না। তাহলে আমি কি করব? আমি কি তোমার পরিবারকে চালানোর জন্য ঠেকা নিয়ে রেখেছি? আমি তোমাকে কাজে রেখেছি, এটাই তোমার উপরে আমার বিশাল বড় উপকার। মাইনে বাড়াতে পারবো না, যাও গিয়ে নিজের কাজ করো তো। সেই সময় অঙ্কিলার কাছে অন্য কোনো বিকল্প ছিল না, সেই জন্য সে রেস্টুরেন্টে কাজ করা জারি রাখলো। রেস্টুরেন্টের কাছে প্রায় সময় একটা কুকুর আসতো। অঙ্কিলা তার নাম মতি রেখেছিল। মতি যখনই আসতো, অঙ্কিলা তাকে 2টো মোমোস খাওয়াতো। একদিন রেস্টুরেন্টের মালিক অঙ্কিলাকে কুকুরকে মোমোস খাওয়াতে দেখে নেয়। মোমো তৈরি করার জিনিসপত্র তোমার বাপের পয়সা দিয়ে আসে না, যে কুকুরকে তুমি মোমো খাওয়াচ্ছ। হ্যাঁ, 2টো মোমোস কুকুর খেয়ে নেবে, তাহলে আপনার কেন লোকসান হবে? একটু ব্যাপারে আপনি আমার মা বাবার কথা কেন বলছেন? এই মোমোর পয়সাগুলো তোমার মাইনে থেকে কাটবো। হ্যাঁ। সেই মাসে বিষ্ণু অঙ্কিলাকে শুধু 8,000 টাকা দিল। রেস্টুরেন্টের মালিকের কঠোর ব্যবহারের কারণে অঙ্কিলা একটা নির্ণয় নিল। অঙ্কিলা নরেনকে বলল, আমি এখানে কাজ ছেড়ে দিচ্ছি, এখন আমি নিজের বিজনেস স্টার্ট করব। কিন্তু তার জন্য তোমাকে অনেক বেশি জিনিসপত্র কিনতে হবে তো, আর একটা কাউন্টারও যে লাগবে, তাই না? যেগুলো রেখে তুমি মোমো বিক্রি করতে পারবে। তা তোমার কাছে ইনভেস্ট করার মতন পয়সা আছে তো? কিছু টাকা আছে আমার কাছে, একটু তুমি দিয়ে দাও। অঙ্কিলা সমুদ্রের কিনারায় একটা কাউন্টারে নিজের মোমোস বিক্রি করা শুরু করলো। এখন বিষ্ণুর রেস্টুরেন্টে খুব কম লোক মোমোস খেতে যেত। বিচে ঘোরাফেরা করার লোকেরা বেশিরভাগ অঙ্কিলার মোমোস খেত। অঙ্কিলা এখন প্রত্যেক মাসে প্রায় 20,000 টাকা রোজগার করে। বিষ্ণু যখন অঙ্কিলার কাউন্টারে ভিড় দেখলো, তখন ও চিন্তা শুরু করলো। এতদিন পর্যন্ত শুধুমাত্র আমার রেস্টুরেন্টেতেই চাইনিজ ফুড বিক্রি হচ্ছিল, কিন্তু এই মেয়েটা তো আমার ব্যবসা একেবারে লাটে তুলে দিল দেখছি। যে কোনো দিনও আমার মতন রেস্টুরেন্ট খুলতে পারে। পথের কাঁটা যাতে ও আমার হতে না পারে, সেই জন্য ওকে একেবারে শেষ করে ফেলতে হবে। বিষ্ণু একদিন অঙ্কিলার কাছে গিয়ে বলল, অঙ্কিলা, আমার নতুন কাজের লোক ভালো মোমো তৈরি করতে পারছে না। আমি চাই তুমি আমার রেস্টুরেন্টে আবার ফিরে এসো। আমি তোমার মাইনে 2,000 টাকা বাড়িয়ে দেব। না আঙ্কেল, এখন আমি 20,000 টাকা রোজগার করি, আপনার রেস্টুরেন্টে কাজ করার কোনো দরকার নেই। তাহলে তুমি তোমার ব্যবসা আমার রেস্টুরেন্ট থেকে দূরে কোথাও সরিয়ে নাও। কেন করে নেব?
বিচের সমস্ত জমিন কি আপনার বাবার নাকি? অঙ্কিলার মুখ থেকে কড়া জবাব শুনে বিষ্ণু প্রচন্ড রেগে ওঠে। আপনি মোমোস ছাড়া অন্য জিনিসও বিক্রি করেন, ওদের উপরে ফোকাস করুন। আর যদি আপনি অ্যাডজাস্ট না করতে পারেন তাহলে আপনি আপনার রেস্টুরেন্ট অন্য কোথাও শিফট করুন। এতদিন পর্যন্ত এই মেয়েটা আমার কাছে শুধু মাইনেই চাইছিল, আর এখনই আমার মুখে মুখে উত্তর দিচ্ছে। এর অহংকারকে আমি যদি শেষ না করতে পেরেছি তাহলে আমার নাম বিষ্ণুচন্দ্র দেশাই নয়। সেই রাতে অঙ্কিলা যখন নিজের রুমে যায় তখন দুজন লোক তাকে ধরে ফেলে। তুমি যদি তোমার ব্যবসা বিষ্ণু দাদার ওখান থেকে না সরাও তাহলে কিন্তু তোমার আর তোমার পরিবারের জন্য একেবারেই ভালো হবে না। হ্যাঁ, আমাদের হাত কিন্তু বিশাল লম্বা, মনে রেখো। তোমার পরিবারের উপর আমাদের কড়া নজর থাকছে। দুজন লোক অঙ্কিলাকে ধমকি দিয়ে চলে যায়। অঙ্কিলা অনেকক্ষণ পর শ্বাস নিতে পারলো। অঙ্কিলা ফোন করে নিজের মায়ের সাথে কথা বলে। তুই ভয় পাস না বাবু, এখানে কেউ আমাদের ক্ষতি করবে না। তুই নিজের কাজ জারি রাখ, তুই এক্ষুনি পুলিশের কাছে যা। অঙ্কিলা পুলিশের কাছে গিয়ে এফআইআর করে। পুলিশ বিষ্ণুর কাছে যায়। বিষ্ণু দাদা, আপনি এখানকার সম্মানীয় মানুষ একজন, আপনি কি কারুর প্রাণ নিয়ে খুনি হতে চাইছেন তাহলে? হ্যাঁ, আরে না 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 ইন্সপেক্টর বাবু, কারুর প্রাণ নেওয়ার আমার কোনো সংকল্প নেই তো। আমি তো শুধুমাত্র ওই মেয়েটাকে একটু ভয় পাওয়াতে চাইছিলাম। এরকম লোককে ভয় দেখানো, হুমকি দেওয়ার কাজ একদম করবেন না, না হলে আইনকে কিন্তু এই ব্যাপারে কাজ করতে হবে। ওই মেয়েটাকে নিজের মতন ব্যবসা করতে দিন, ঠিক আছে? পুলিশের যাওয়ার পর বিষ্ণু ভাবতে শুরু করলো। শক্তি দিয়ে দেখছি কাজ হবে না, আমি বিপদে পড়তে পারি, বুদ্ধি খাটাতে হবে আমাকে। কিছুদিন পর অঙ্কিলার কাছে একটা মেয়ে আসে। হ্যালো ম্যাম, আমি হিন্দুস্তান পে কোম্পানি থেকে এসেছি। প্লিজ আপনি আমাদের কোড স্ক্যানার লাগিয়ে দিন। এর জন্য তো টাকা যাবে, এটা ফ্রি আছে। আপনি আমাকে আপনার মোবাইল দিন, আমি এক্ষুনি অ্যাকাউন্ট লিংক করে দিচ্ছি। অনেকগুলো কাস্টমার্স অনলাইন পেমেন্ট করার কথা বলতো, সেই জন্য অঙ্কিলা ভাবলো যে ওকে স্ক্যানার লাগিয়ে নেওয়া উচিত। অঙ্কিলা নিজের মোবাইল মেয়েটাকে দিয়ে দিল। মেয়েটা একটা হ্যাকার ছিল যাকে বিষ্ণু পাঠিয়েছিল। মেয়েটা অঙ্কিলার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা শেষ করে দেয়। এই নিন, হয়ে গেছে। পরের দিন অঙ্কিলা নিজের এটিএম থেকে টাকা বার করতে গেল, তখনও জানতে পারলো ওর অ্যাকাউন্টে একটা টাকাও নেই। অঙ্কিলা সঙ্গে সঙ্গে ব্যাংকে গেল আর নিজের অ্যাকাউন্টের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলো। ব্যাংকওয়ালারা তাকে বলল যে তার সাথে অনলাইন ফ্রড হয়েছে। অঙ্কিলা বুঝতে পেরে যায় যে হিন্দুস্তান পেওয়ালি মেয়েটা তাকে ধোকা দিয়েছে। অঙ্কিলা পুলিশ স্টেশনে মেয়েটার রিপোর্ট লিখিয়ে দেয়, কিন্তু মেয়েটার কোথাও খোঁজ পাওয়া গেল না। অন্যদিকে বিষ্ণু অঙ্কিলার কাউন্টারও চুরি করিয়ে দিল, যাতে অঙ্কিলার সমস্ত জিনিস রাখা ছিল। অঙ্কিলার কাছে এখন ইনভেস্টমেন্টের টাকাও ছিল না, আর নাই কোনো জিনিস। ও কাঁদতে কাঁদতে নরেনের কাছে গেল। আমি বরবাদ হয়ে গেছি নরেন। আরে কি হলো অঙ্কিলা, তুমি কাঁদছো কেন? অঙ্কিলা নরেনকে সমস্ত ঘটনা শোনালো। তুমি কি আমাকে 10,000 টাকা দিতে পারবে? নরেন দুদিন আগেই গ্রাম থেকে এসেছিল। আমাকে ক্ষমা করে দিও অঙ্কিলা, আমি পরশু নিজের বোনের বিয়ে দিয়ে এসেছি, আমার সব পয়সা বিয়েতেই খরচ হয়ে গেছে গো। অঙ্কিলা বিচে বসে কাঁদতে শুরু করলো। তক্ষুনি ওখানে সেই কুকুর মতি এলো, যাকে অঙ্কিলা মোমোস খাওয়াতো। আজ আমার কাছে তোকে খাওয়ানোর জন্য কিছুই নেই, আমি খুব খারাপ অবস্থায় আছি। মতি হঠাৎ করে একটা দেবতায় পরিণত হয়। আমি সমুদ্রের দেবতা বরুণ, আর কুকুরের রূপ ধারণ করে বিচে ঘোরাফেরা করে মানুষের পরীক্ষা নিই। আপনি আমাকে দর্শন কেন দিলেন? আমি তো কখনো পুজো পাঠও করি না। ঈশ্বর সবসময় কোনো জীবিত প্রাণী রূপ ধারণ করেই পরীক্ষা নিতে আসেন। বরুণ দেবতা অঙ্কিলাকে কিছু বীজ দিলেন। এই বীজগুলো সমুদ্রের বালিতে ছড়িয়ে দিও, সেখান থেকে যে চারাগুলো বেরোবে সেখান থেকে মোমো বেরিয়ে আসবে, আর সেই মোমোগুলো শুধুমাত্র তুমিই নিতে পারবে। এইটুকু বলে বরুণ দেবতা গায়েব হলেন। অঙ্কিলা বীজগুলো মাটিতে পুঁতলো, আর পরের দিনই গাছ চলে এলো, যার মধ্যে মোমোজ লেগেছিল। অঙ্কিলা মোমোসগুলো নিল আর একটা পাত্রে জমা করলো, আর মোমোস বিক্রি করতে শুরু করলো। ওই মোমোসে সেম টেস্ট ছিল যেটা অঙ্কিলার বানানো মোমোসে ছিল। বিষ্ণু যখন জানতে পারলো যে অঙ্কিলা মাটিতে মোমোজের গাছ উঠিয়েছে, তখন সে রাত্রিবেলা মোমোজ ভাঙতে গেল। বিষ্ণু নিজের পুরো শক্তি লাগালো, কিন্তু একটাও মোমোজ ভাঙলো না, আর না গাছ মাটির থেকে উঠলো। বিষ্ণু বাজার থেকে কিছু বিষাক্ত পোকা আনলো, যেগুলো ফসল খারাপ করে।
ও মোমোজের গাছের মধ্যে ওই পোকাগুলো ছেড়ে দিল। এইবার হবে আসল খেলা। কিন্তু তা সত্ত্বেও একটা সমুদ্রের ঢেউ আসলো আর সমস্ত মোমোজের গাছ থেকে পোকামাকড় নিয়ে গেল। বিষ্ণু একটা ট্রলিতে অনেকগুলো লাকড়ি ভরে নিল আর সেই লাকড়িগুলোকে মোমোজের গাছে ফেলে দিল আর তারপর সে তার উপরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিল। বিষ্ণুর মনে হলো এখন কাজ হয়ে যাবে, কিন্তু তক্ষুনি বিচে খুব জোরে বৃষ্টি শুরু হলো আর আগুন বুঝে গেল। এই বৃষ্টিটাকে এখনই নামতে হলো। তক্ষুনি নরেন ওখানে পৌঁছে গেল। এসব আপনি এখানে কি করছেন বাবু? অঙ্কিলা তো আমাকে বলেই ছিল যে এই মোমোগুলো কোনো ঈশ্বরের বরদান, কোনো ক্ষতি করতে পারবে না কেউ। আরে আমি হলাম নাস্তিক, আমি এইসব দেবতাদের কথা শুনে আর বরদানের কথা শুনে কোনো ভয় পাই না, বুঝেছো? আমি আমার জীবনে সবকিছু অর্জন করেছি নিজে পরিশ্রম করে, আর আমি তোমাকে অঙ্কিলার এই ফ্রি মোমোগুলোকে শেষ করে দেখাবো। হ্যাঁ। তক্ষুনি অঙ্কিলা ওখানে পৌঁছায়। বিষ্ণু আঙ্কেল, আপনি আমার মোমোজের গাছগুলোকে লোকসান কেন করছেন? নয়তো আমি আবার পুলিশের কাছে যাব আর আপনার নামে এফআইআর করব। যদিও বারবার পুলিশের কাছে চলে যায় তাহলে আমার ইমেজ একেবারে নষ্ট হবে। এখন আমার এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। তুমি ভুল বুঝছো অঙ্কিলা, আমি তো শুধুমাত্র এখানে এই মোমোগুলোকে দেখতে এসেছিলাম। তোমার যদি ভালো না লাগে তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। নরেন, তুমি আমার সঙ্গে চলো তো। বিষ্ণু নরেনকে নিজের সাথে নিয়ে বাড়িতে পৌঁছলো। নরেন, একটা কাজ করে দে আমার হয়ে। তুই কিরকম কাজ? তুই তোর গ্রামে যাতো আর যেভাবেই হোক অঙ্কিলার মা আর ওর ভাইকে অসুস্থ করে তোল যাতো। ওরা যেই একবার অসুস্থ হয়ে যাবে না, তখন অঙ্কিলাকে ওদের দেখাশোনা করার জন্য বাড়িতে ফিরতেই হবে। আর এমন ভাবি অঙ্কিত আমার রাস্তা থেকে সরে যাবে, তাই না? আর এই কাজের জন্য আমি তোকে 50,000 টাকা দেবো রে। আর তুই যদি বারণ করেছিস না, তাহলে আমি তোকে কাজ থেকে বের করে দেব। নরেন খুব মুশকিলে ছিল, সেই রাত্রিবেলাও ঘুমোলো না। হ্যাঁ ঈশ্বর, এখন আমি কি করি? কাজ তো আমি ছাড়তে পারবো না। আমার বউ বাচ্চারা না খেতে পেয়ে মরবে যে। মালিক যা বলেছে সেটা করা ছাড়া আমার কাছে তো আর কোনো উপায়ও নেই। পরে যা হবে সেটা আমি দেখে নেব। এই পাপটা তো আমি আর নিজে থেকে করছি না, তাই না? আমি বাধ্য হয়ে এই পাপ করতে হচ্ছে আমাকে। ঈশ্বর আমাকে ক্ষমা করে দেবেন। নরেন নিজের গ্রামে গেল আর অঙ্কিলার বাড়িতে মিষ্টির বাক্স নিয়ে গেল। অঙ্কিলার মা নরেনের মাসি ছিল। মাসি, আমি একটা নতুন মোটর বাইক কিনেছি, তার জন্য মিষ্টি নিয়ে এসেছি আমি। অঙ্কিলার মা নরেনকে খুব ভালো করে চিনত। খুব খুশির ব্যাপার সোনা। আর বলো, বাড়িতে সব ঠিকঠাক তো? আর অঙ্কিলা কেমন আছে? বাড়িতে সবাই তো ভালোই রয়েছে, আর অঙ্কিলারও ব্যবসা ভালোই চলছে এখন। আপনার মেয়ে সত্যিই খুব পরিশ্রম করতে পারে। এমন মেয়ে তো যার ভাগ্য ভালো সেই শুধুমাত্র পায়। কিছুক্ষণ কথা বলার পর নরেন চলে যায়। অঙ্কিলার মা আর তার ভাইয়েরা মিষ্টি খেয়ে নিল। ওদের 4 জনেরই জ্বর চলে আসে আর ওরা অসুস্থ হয়ে পড়ল। অঙ্কিলা নিজের পরিবারের দেখাশোনার জন্য বাড়িতে আসতে হলো। এখন আর আমাকে আর কেউ আটকাতে পারবে না। এই গাছগুলোকে উপরে ফেলে দিতে পারবো না তো কি হয়েছে, নষ্ট তো করতেই পারি। বিষ্ণু একটা রোড রোলার আনলো আর রোলার সে গাছের ওপরে চড়ালো, কিন্তু তা সত্ত্বেও গাছের কোনো লোকসান হলো না। রোলার চলে যাওয়ার পর গাছ আবার নিজের জায়গায় দাঁড়িয়ে পড়তো। বিষ্ণু রাগের চোটে পাগল হয়ে গেল। সে সামনে সেই কুকুর মতিকে দেখলো। বিষ্ণু নিজের রাগ কুকুরের ওপরে নামালো। আজকে আমি এই কুত্তাটাকে জীবন্ত ছাড়বো না। হ্যাঁ। বিষ্ণু কুকুরের ওপর রোড রোলার চড়াতেই যাচ্ছিল, তক্ষুনি কুকুর বরুণ দেবতায় পরিণত হলো। আর বরুণ দেবতা বিষ্ণুকে রোলার সহিত উঠিয়ে সমুদ্রের মাঝখানে ফেলে দিলেন। বাঁচাও, বাঁচাও, আমি সাঁতার কাটতে পারি না, আমাকে কেউ বাঁচাও। বরুণ দেবতা তার কাছে গিয়ে বললেন, আমি তোমাকে রক্ষা করতে পারি, কিন্তু প্রথমে আমার কথা দাও যে অঙ্কিলার কাজে তুমি কখনো বাধাপ্রাপ্ত করবে না। আমি কথা দিচ্ছি, অঙ্কিলার ব্যবসায় আমি কোনো রকম বাধাপ্রাপ্ত করব না। ওর পয়সাও আমি ওকে আবার ফিরিয়ে দেব, আর ওর কাউন্টারটাও। তখন বরুণ দেবতা বিষ্ণুকে তুলে সমুদ্রের কিনারায় ফেলে দিলেন আর উনি ওখান থেকে অদৃশ্য হলেন। উনি অঙ্কিলার বাড়িতে পৌঁছলেন আর অঙ্কিলার পরিবারকেও সুস্থ করলেন। অঙ্কিলা শহর ফিরে এলো আর তার কাজকর্ম আগের মতোই চলতে শুরু করলো।